হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শোনার কথা সবাইকে সুস্বাগতম। গতকাল তোমাদের ঘটনা আমি দিতে পারিনি, কারণ মায়ের আশীর্বাদ অনেক জায়গায় কালকে শিপিং করার ছিল, সেই কাজগুলো করার জন্য কালকে ঘটনা দিতে পারিনি। আজকে যে ঘটনাটি বলবো দারুণ একটি চমৎকার ঘটনা। আর হ্যাঁ, রমা কর্মকার দিদিভাই আমাদেরকে দুটো ঘটনা শেয়ার করেছেন। দুটোই ওনারই জীবনের ঘটনা। সেই ঘটনা নিয়ে আমি আসছি রাতে বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে। সবাই সাথে থেকো আর ঘটনাগুলো শেয়ার করতে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থাকতে হবে তো। চলো ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা এমন একটি ঘটনা, মানে খুব অদ্ভুত কিন্তু বেশ ভয়ঙ্কর। ঘটনাটা হচ্ছে, মানিক নামে এক ভাই আমাকে ঘটনাটা পাঠায়। ওর বাড়ি হচ্ছে বনগাঁয়। মানিক দাস। মানিক বলে, দিদিভাই আমি উচ্চ মাধ্যমিক পাশ করে এখন পড়াশোনা আর করছি না, কারণ বাবার এত মানে অর্থ অবস্থা ভালো না যে আগামীতে আমি আরো পড়াশোনা করতে পারবো। যার কারণে আমার বাবা আমাকে বলেছেন যে এবার একটা কোনো কাজের ব্যবস্থা করো, অফলাইন অনলাইন যেটাই করো, একটা কাজের ব্যবস্থা করো, আমি আর টানতে পারবো না। এই হচ্ছে আমার এখন পরিস্থিতি। এবার আমি যে ঘটনাটা বলবো এর সাথে আমার পড়াশোনার কিছুই জড়িত নেই। আমি শুধু আমার নিজের ভূমিকাটা আমি তুলে ধরলাম। আমাদের ভাই বলে, দিদি আমার মা প্রায় প্রায় অসুস্থ থাকেন। প্রায় প্রায় বাবা প্রচুর ডাক্তার দেখান, বাবা বদ্যি, বাবা কবিরাজি, তান্ত্রিক, ওঝা, ডক্টর, কোনো কিছু বাদ নেই। মায়ের জন্য একটার পর একটা জিনিস দেখাতেই থাকে। কিন্তু আমার মা সুস্থ হয় 2 দিন, আবার 3 দিন ভোগে, আবার সুস্থ হয় 2 দিন, আবার 3 দিন ভোগে। মানে যতদিন উনি ভালো থাকেন ওর থেকে বেশি উনি ভোগেন। তো আমাদের বাড়িতে একজন ওঝা মাপের একজন আসেন, মুসলিম। তো তার আসলে ঠিকানা আমাদের বাড়ির পাশেরই এক প্রতিবেশীর কাছ দিয়ে পায়। আমার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। তো সে তখন এসে বাড়িতে কিছু জিনিস বাড়ির চারপাশে পুঁতে দেয়, দিয়ে বলল আমি ঘরটা বন্ধন করে দিয়ে গেলাম। তো এই জিনিসটা করে দিব যাওয়ার পর থেকে আমার মা আস্তে 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 আরো বেশি অসুস্থ হতে থাকে। যেখানে আগে ডাক্তার কবিরাজি করলে 2 দিন ভালো থাকতো, সেখানে মা মাসের পর মাস বিছানায় পড়ে থাকতো। আমার বাবার একটা ছোট্ট দোকান ছিল। আমার বাবার দোকানটা তখন পড়াশোনার পর যেইটুকুনি আমি কাজের একটা চেষ্টা করছিলাম, কাজ তো হচ্ছিল না। আমার বাবা তখন বলল, তোর দ্বারা কিছু হবে না বাবান, তুই একটা কাজ কর, তুই আমার দোকানটা চালা, আমি ঘরে তোর মায়ের সেবা করি। কারণ সেও তো আমার সেবা করেছে, আজকে ওর সেবার দরকার, সে বিছানায় পড়ে আছে। তুই যা দোকানে, আমি ঘরে থাকি। ভালো কথা। আমি বাবা মায়ের কথা মতো, মায়েরও মত তাই ছিল, আমি দোকানে চলে যাই। আমি ডেইলি দোকান যাচ্ছি, দোকানে টুকটাক যেরকম পারি, কোনো সময় হয়তো আমি লাভ করছি, কোনো সময় হয়তো লোকসান করছি, চলছে। মা কোনো মতে ঠিক হচ্ছে না, মানে মায়ের ঠিক হওয়ার 1% চান্স আমরা দেখতে পাচ্ছি না। যতই ডক্টর দেখাই, যতই যাই করি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর আমাদের বাড়ির পাশে যারা ওই মুসলমান ওঝার অ্যাড্রেসটা দেয়, সেই আমার মা আমার বাবাকে মাকে দেখতে আসে। দেখতে এসে আমার বাবাকে বলল যে দাদা, তোমাদের বাড়ির পেছনে অনেকটা তো জায়গা, ওইদিকে জঙ্গলটা একটু পরিষ্কার করতে পারো না? দেখো বাড়ির পেছনে এত জঙ্গল রাখাটা ভালো না। অ্যাকচুয়ালি কি, বাড়িঘর যত সাফ সুতরা রাখবে তত বাস্তু দোষ এগুলো হয় না। আর যত খারাপ তত নেগেটিভ এন্টিটি, তারপর বাস্তু, হ্যাঁ, দোষ এগুলো পড়ে যায় যত নোংরা থাকবে। তো সেই কথা ওই পাশের বাড়ির মহিলাটি বলে। তখন বলছে যে ঠিক আছে দিদি, আসলে বউটার শরীর খারাপ তো আমাদের ভালো লাগে না। বাড়িতে 3টে মানুষ, আমরা 3টে প্রাণী, তার মধ্যে বউটা এরকম শুধু অসুস্থ হয়, আর ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। সবাই হাসবে খেলবে নিজেদের মতো থাকবে, রান্না বান্না করবে। আজ থেকে 1.5-2 বছর আগে আমার পরিবারটা কত ভালো ছিল। ছেলে আমার তখন পড়াশোনা করে, বউ আমার রান্না বান্না বাজার করে। হুম,
আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো দোকানে যাওয়া, সেই সব দিনগুলো যেন আমার সব হারিয়ে গেছে। আর ভালো লাগে না। এখন বউটা শুধু মা গো, বাবা গো করে চিৎকার করে। না উঠে হাঁটতে পারে, না ইচ্ছা করে গাছে ফুল তুলতে পারে। ওর যেন জীবনটা শেষ। ওর জন্যই আমার খুব কষ্ট হয়। তখন পাশের বাড়ির ওই যে মহিলা প্রতিবেশী, উনি তখন মানে আমার বাবাকে খুব জোর দিয়ে একটাই কথা বলতে থাকেন যে, "দাদা আপনাদের পাশের জঙ্গলগুলো পরিষ্কার করেন।" আপনাদের পাশের জঙ্গলগুলো দিনে দিনে এত বেড়ে যাচ্ছে, মানে সন্ধ্যার পর ভয় লাগে। ওগুলোকে পরিষ্কার করেন। তো আমার বাবা বলল, "ঠিক আছে দেখি।" তা আমার বাবা একদিন ছুটির দিন, আমি বাড়িতেই ছিলাম। আমার মা আমাকে বলল, "বাবান, আজকে তো রবিবার, একটু বাবাকে বল হাট থেকে একটু জিওল মাছ আনতে। একটু পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু জিওল মাছের ঝোল কর, আর দুটো থানকুনি পাতা ফেলে দিবি। আমাদের বাড়িতে পেছনে প্রচুর থানকুনি পাতা হয়। থানকুনি পাতা তো খাওয়া ভালো খালি পেটে মাছের জ্যান্ত ঝোলে।" তো বলল, "দুটো থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল কর, আর ভাত কর, আর কিছু করিস না।" বাবান, বাবা তো সকাল থেকে ঘর-দোর পরিষ্কার করছে, "তুই একটু একা একা কর বাবা।" তো বাবান বলল যে, "ঠিক আছে, দেখি আমি যতটা পারি করব।" কিন্তু বাবান মাছ ভাজতে পারে না। জিওল মাছ বাবাকে বলতে বাবা এনে দিয়েছে। কিন্তু মাছ ভাজতে পারে না। এবার মাছ না ভাজা হলে ভাই রান্নাটা করবে কি করে? তা ভাই বলছে, "দিদিভাই, আমি কাঁচা মাছগুলো" আমাকে বাবা বলল, "বাইরে আমাদের কল।" বাবা বলল, "চাপা কল দিয়ে গিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে চাপা দিয়ে রেখে দে। আমি পরে মাছটা করে নেবো। তুই শুধু ভাতটা কর।" তো বাবা না, আমাদের ভাই ভাতটা করেছে সুন্দর করে। ভাত করা তো সেরকম ব্যাপার না। ভাতটাও করতে পারে, এমনকি ফ্যান মারও দিতে পারে। সবই করেছে, করে ভাতটা করে রেখেছে। মাছটা বাইরে চাপা কল থেকে ধুয়েছে। মাছটা ধুয়ে তারপরে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে রেখে দেয়। বাবান বলছে, "দিদি, আমি বাবা পাশে জঙ্গল কাটছে, তা আমি বাবার ওখানে গিয়ে দাঁড়াই।" বাবা আমাকে বলল, "বাবান, ঘর থেকে একটা বিড়ি এনে দে তো। বিড়ি দেশলাইটা, বাবা জঙ্গল কাটছে, আবার পায়ে কাদা ফাদা লেগেছে, ঘরে যাবে।" তো বাবাকে আমি বিড়ি দেশলাইটা এনে দিই। তো বাবা আমাকে বলল, "বাবান, তুই এখানে দাঁড়া, আমি একটুখানি জল খেয়ে একটু বাথরুম করে আসি।" বাবান দাঁড়িয়ে রয়েছে। বাবান বলছে, "দিদি, আমাদেরই মানে জমি, পেছনের জমিটা আমাদেরই জমি। আমাদের তো অনেক বড় জমি জায়গা। মানে আমাদের ঘরটা খুব অল্প একটু জায়গা নিয়ে করা। কিন্তু চারপাশে অনেকগুলো ঘর হবে যদি করা হয়। মানে প্রচুর জায়গা।" বাবান বলছে, "আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দেখছি সেই যে জঙ্গল যেখানে বাবা কাটবে, বাবা তো বাথরুমে গেছে, সেই জঙ্গলের ওখানে শুধু হাই সেই জঙ্গলের ওখানে মনে হচ্ছে যেন কেউ নড়াচড়া করছে।" আমি না প্রথমে দেখে ভয় পাই, বুকটা না ধড়াস করে ওঠে। মানে একটা বাড়ির মধ্যে জ্যোতিষী আসছে, পাশের ওই কাকিমা বলছে বাড়ির মধ্যে মনে হচ্ছে কিছু আছে, আমাদেরও ভয় লাগে। জঙ্গলগুলো মানে এইসব শুনে শুনে না, মানে আমার মনে একটা ভয় কাজ করছে। তা ওখানটা জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে দেখে আমি না প্রচন্ড ভয় পাই। তা আমি তখন মানে চিৎকার করে, "বাবা, বাবা, ও বাবা, তোমার হয়েছে? ও বাবা!" করে আমি বাবাকে ডাকছি। বাবা দৌড়ে এসছে। বাবা বলছে, "কি হয়েছে রে বাবান? এরকম চিৎকার করছিস কেন?" আমি বাবাকে আর বলিনি। মানে বাবা যদি ভয় পায়, জানি বাবা ভয় পাবে না, তাও আমি বলিনি। আমি তখন বললাম, "না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাবা, ঘরে যাবো। তার জন্য তোমাকে আমি ডাকছি।" বলছে, "ও, যা তুই চলে যা, আমি এসে গেছি।" আমি দাঁড়িয়ে রয়েছি। তো বাবা আমাকে বলছে, "কি হলো?" "যা, এই তো বলি ঘরে চলে যাবো।" তখন বাবান তার বাবাকে বলছে, "বাবা, ওইখানটা দেখো না বাবা, কি যেন একটা নড়ছিল।" তা তখন বাবানের বাবা কাছে গিয়ে দেখে একটা কুকুর, দুটো বাচ্চা, মানে ওখানে বাচ্চা দিয়েছে আর কি। দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট শুয়ে রয়েছে, একটা কুকুর, সেই মাটা মানে ওখানে বাচ্চাগুলোকে দুধ পান করাচ্ছে। তখন তার বাবা বাবানকে বলে, "যেখানে তো কুকুর আছে রে, দেখ দুটো বাচ্চাও দিয়েছে।" বাবান আবার দেখতে আসে। তো বাবান দেখে যে হ্যাঁ, সত্যিই তো দুটো ছোট ছোট বাচ্চা। তা বাবা বলল, "ওরা থাক, জমিতে আছে থাক, আমি ধারটি ধারটি জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে নিই।" বাবান বলল, "বাবা দেখো, ওরা যেন এখান দিয়ে চলে না যায়, ওরা আমাদের বাড়িতে থাকুক, আমরা পুষবো।
তো বাবানের বাবা তখন বলে ঠিক আছে, তুই ঘরে যা, মায়ের কিছু লাগলে দেখ। চলে গেছে বাবান। বলছে আমার বাবা জঙ্গলগুলো সব কাটে। বাবা জঙ্গল কাটতে কাটতে বাবার পা কেটেছে, বাবার হাত কেটেছে, মানে কাটা গাছ ছিল অনেক, তাতে হাত পা কেটে গেছে, পাটা কেটেছে, রক্ত বেরিয়েছে। বাবা পুরো জঙ্গল কেটে সব পেছনে পাঁচিলে ফেলে দেয়। এবার বাবা একটা জিনিস লক্ষ্য করে, যখন তার বাবা জঙ্গল পরিষ্কার করছিল, তখন সেখানে একটা কোণে পশ্চিম দিকে একটা হাড় পায়। হাড় মানে খুব অদ্ভুত লাগে, একটা ছোট্ট মানে কচি বাচ্চা, মানে ইনফ্যান্ট বেবি যেগুলো হয়, যে হাতের হাড় হয়, একদম ওরকম একটা হাতের কি পায়ের হাড় পায়। তো তার বাবা তখন বলছে যে এরকম হাড় এখানে কোথা থেকে আসলো, আমার জমিতে এরকম হাড়, তাও কি হাড়টা পোঁতা। তো তখন আমার বাবার একটু ডাউট হয় যে কেউ আমাদের বাস্তু ভিটে খারাপ করে দেয়নি তো। কিন্তু আমি তো তান্ত্রিক নিয়ে আসলাম, আমি তো তান্ত্রিক নিয়ে এসে ঠিক করালাম। তাহলে পরে তারপর থেকে এত বাড়িতে অনটন, এত অভাব, দিনে দিনে যেন আমরা শেষ হয়ে যাচ্ছি। তারপরে আমার বউটা মরতে বসেছে। হ্যাঁ, ওর বয়সও সেরকম না, ও তো এরকম ছিল না, কি ব্যাপার। তো এইটা তখন বাবানের বাবা বাবানকে বলে যে বাবান দেখ, এরকম হাতটা পেলাম পশ্চিম দিকে খুঁড়তে খুঁড়তে। বাবান চল না, তুই আমি পুরো খুঁড়ে দেখি, আমাদের জমিতে মনে হয় কেউ কিছু করেছে, মানে বাবার কিছু একটা সন্দেহ হয়েছে। তখন বাবান বলছে আচ্ছা বাবা, এই যে কিছুদিন আগে একজন মুসলিম ওঝাকে এনেছিলে, উনি এগুলো করেনি তো? তখন বাবানের বাবা বলছে তা উনি টাকা নিয়ে কাজ করে গেল, বাড়ি বন্ধন করে গেল, উনি এইসব কেন করবে? তুই পাগলের মতো কি বকছিস কি, উনি কেন করবে? তখন বাবান বলছে না না, আসলে কেন বললাম বলো তো বাবা, পাশের যাদের সাথে তুমি কথা বলো, ওই মানে পাশের বাড়ির যে কাকিমা, যে ওই তান্ত্রিকের খোঁজ দিয়েছে, বলছে ও ভালো লাগে না আমার, না ঠিক কিরকম লাগে, কারণ জানো বাবা, তুমি যখন আগে দোকানে চলে যেতে, মা রান্না বান্না করতে আসতো, সে মাকে না যেন ঝগড়া করতো মায়ের সাথে। মানে ধরো কেন তুই এই শাড়িটা কিনেছিস, কি দরকার, কেন তুই এই জিনিসটা বানিয়েছিস, কেন তুই এটা কিনে, মানে মা তোমার টাকা দিয়ে কিনবে, কিন্তু তাদের না খুব মানে মায়ের উপর না একটা হিংসা ছিল। আমার মনে হচ্ছে ওরা কিছু করেছে। তো তখন বাবানের বাবা বলছে না না, যদি কেউ ক্ষতি করে সে আবার কোনো তান্ত্রিকের কথা বলবে, পাগল, তান্ত্রিক নিয়ে এসে আমি দেখালাম, কাজ করালাম, না না, তুই এটা ভুল করছিস, ওরা কিছু করেনি, তুই ভুল করছিস, ওরা কিছু করেনি, তোর এগুলো ভুল ধারণা। আরে পাগল, হয়তো মানে মাটি চাপা পড়ে গেছে কোনো সময়, হয়তো এখানে কুকুর বিড়াল কিছু নিয়ে এসে ফেলেছে, তারপরে মাটি টাটি চাপা পড়েছে, সময়ের ব্যবধানে প্রকৃতির অনেক রকমই তো অনেক কিছুই সৃষ্টি হতে পারে। তো বাবা না কোনো কথা বলেনি। বলছে যখন মাটি খুঁড়তে থাকে, তখন চার কোণ থেকে, বাড়ির পুরো বাড়ির ওইটুকুনি জায়গা না, বাড়ির পুরো চার কোণ, ওখানে দুটো কোণ পাচ্ছে আর এইদিকে দুটো কোণ, চার কোণ দিয়ে চারটে হাড় ওঠে, হাড়। তখন বাবানের বাবা, যেটুনি হয় না দেখবে, আমরা কোনো জিনিস হয়তো ধরো ভাবছি, নিজে ভাবছি, সেই জিনিসটা মন থেকে মুছে ফেলছি, কিন্তু সেম জিনিস যদি তোমার মনে বা তোমার কানে যদি কেউ দেয়, তুমি যেটা ভাবছো যে কিরে এইটা এরকম হতে পারে, এটা না তো, তখনই দেখবে তোমার মনে সেই জিনিসটা বারবার করে ঘুরবে, সেটা ভালো হোক আর খারাপ দিকই হোক। তো যেহেতু বাবান এই কথা বলেছিল, যখন তার বাবা ঘরের চার কোণা থেকে জিনিস পায়, তখন বাবানের বাবা বাবানের কথাটা মনে করছে যে বাবান আমাকে বলেছিল সেই মুসলিম তান্ত্রিক, সত্যি সেই তান্ত্রিক কোনো কিছু করে যায়নি তো? আর সত্যি আমার পাশের প্রতিবেশী তাহলে আমাকে পরিষ্কার করতে কেন বললো, কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে পরে ঘরের চার কোণে একই রকমের হাড় কে পুঁতবে? সেই দিনই তো তান্ত্রিক বলেছিল যে আমি বাইরে কাজ করব যখন, তোমরা কেউ বেরোবে না, ঘরের মধ্যে থাকবে বন্দি। সেদিন কি তাহলে
কাজটা উল্টো করে দিল, কি হলো ব্যাপারটা? এবার বাবা ওই হাড়গুলোকে তুলে পুকুরে ফেলে দেয়। আমাদের বাড়ি থেকে প্রায় কিলোখানিক গিয়ে একটা বড় পুকুর আছে, বাবা ওই পুকুরে ফেলে আসে, কারণ আশেপাশে যারা আমাদের গ্রামের পুকুর তারা তাদের পুকুরে এসব ফেলতে দেবে না, দেখলে তুমুল অশান্তি হবে। তো বাবা ওই দূরে পুকুরে গিয়ে ওগুলো ফেলে আসে, আম বাগানের মাঠের পুকুর বলে। রাতের বেলা বাবা স্বপ্ন দেখছে আম বাগানের মাঠের পুকুরে একজন মানে সাদা কাপড় পরা জলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে বলছে, তুই কাজটা ভালো করলি না, তোর বাড়িতে যে কাজ নোংরা কাজ করা ছিল তুই সেইটা আমার পুকুরে ফেলে গেলি, আমার পুকুরটা তুই অপবিত্র করে গেলি, কেন তুই আমার পুকুরে এটা কেন ফেলে গেলি? তোর ভালো হবে না, তুই যদি এই পুকুর থেকে এগুলো না তুলে মাটিতে পুঁতিস বা আগুনে পোড়াস তোর ভালো হবে না। এই স্বপ্ন দেখার পর বাবানকে বলে রাতে, কেন বাবা ছেলে একসাথে শোয়, তখন বাবান বলছে, বাবা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, ওসব কোনো ব্যাপার না, এত বড় পুকুর, হাড় যদি ফেলেও দিই হাড় তুলাবো কি করে, তুলাতে গেলেই তো কেস খেয়ে যাবে, পাড়ায় পুরো একদম বদনাম রটে যাবে, কি করবে, ফেসে গেছে পুরো। তারপর বাবান বলছে, দিদি ভাই কি যে বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সকালবেলা আমরা দেখি মা উঠে ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে রান্না করছে। বাবা দেখে অবাক, বাবা বলছে, আরে কি গো তোমার শরীর খারাপ, কি হলো? তখন মা বলছে, আমি সকালে উঠে স্নান করলাম, পুজো দিলাম, ফুল তুললাম, ঘরের কাজ করলাম, রান্না করছি, আমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, আমি ভালো আছি। তখন বাবান আর বাবানের বাবা দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে, মা তো কিছুই জানে না। তখন বাবান বাবাকে বলছে, বাবা তার মানে তুমি হিসাবটা বুঝলে, তোমাকে যেটা আমি বলেছিলাম সেটা সঠিক? তখন বাবা বলল যে, হ্যাঁ রে বাবান, তুই কি করে বললি, অনুমান করেছিলিস না? আরে ভগবান, এই দুনিয়ায় কাকে বিশ্বাস করব, পাশের বাড়ির বৌদি এরকম ক্ষতি করে দিয়েছে তোর মাকে। তখন বাবান বলছে, হ্যাঁ বাবা, পাশের বাড়ির ওই কাকিমা মাকে না যেন দেখে জ্বলতো, পছন্দ করতো না। দেখেছো বাবা, তোমায় বলেছিলাম না, ওই তান্ত্রিককে দিয়ে বাবা, তুমি বিশ্বাস করো ওই তান্ত্রিককে দিয়ে ওই কাকিমাই কাজটা করিয়েছে। তখন বাবানের বাবাও ছেড়ে দেওয়ার লোক না। বাবানের বাবা তখন বলল যে, সে কাজ করেছে খারাপ, টাকা নিয়েছে আমার কাছ দিয়ে, কাজ করেছে ওর দ্বারা। বৌদির বাড়িতে যায়, পাশে সেই কাকিমা বাড়ি থেকে বলে, বৌদি বাড়িতে আছো? বৌদি বলছে, ঠাকুরপো তুমি, কিছু লাগবে নাকি? বলছে, না বৌদি, লাগবে তো অনেক কিছু বৌদি, কিন্তু এখন বলা যাবে না। বলছে, হিয়ালি হিয়ালি করে কথা বলছো কেন, কি হয়েছে গো? বউর কি খুব শরীর খারাপ? বলছে, না না, বউর শরীর খারাপ না, বউ তো আমার নাচ করছে, চাঙ্গা হয়ে গেছে। বৌদি তুমি আমাকে ওই তান্ত্রিকের একটু ঠিকানাটা দাও তো। বৌদি তখন বলছে, "আরে দিদি, ঠিক 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 হয়ে গেছে মানে, তো তোমার বউ ঠিক হয়ে গেছে?" বলছে, হ্যাঁ, সকালবেলা উঠে দেখি ঘর টর ঝাড় দিয়ে পুছে পরিষ্কার করে রান্না বান্না করছে। বাবা, আজকে প্রায় 1.5 বছর পর বউর হাতে রান্না খাবো। 1.5 বছর ওর রান্না আমি স্বাদ ভুলে গেছি। ওহ, আমার বউটা সুস্থ হলো। যাই হোক, তোমার ওই তান্ত্রিকের জন্যই তো সুস্থ হয়েছে, তান্ত্রিকের ঠিকানাটা দাও। তখন সেই কাকিমা বলছে, তান্ত্রিক, ওই তান্ত্রিক আমি চিনি না, ওই তান্ত্রিকের আমাকে একজন ঠিকানা বলেছিল, সে তো এখানে থাকে না ওই তান্ত্রিক। তখন বলছে, বৌদি তুমি যেটা করিয়েছিলে ওই তান্ত্রিককে দিয়ে, আমি তোমায় ছাড়বো না। আসলে বেটা ছেলে তো, রাগটা পুষে রাখতে পারিনি, বলে দিয়েছে। তখন সে বৌদি তো কোমর বেঁধে একদম কোমরের শাড়ি গুজে ঝগড়া করতে শুরু করে। যাই হোক, তারপর সেই তান্ত্রিকের কিন্তু খোঁজ পায়নি। কিন্তু বাবান বলে, দিদি ভাই আমার মা তো সুস্থ হলো, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে গেল। বাবা অসুস্থ হয়ে গেল, বাবা মানে একদমই হাঁটাচলা করতে পারে না, বাবা না কোমর থেকে প্যারালাইসিস হয়ে গেল পুরো, বাবা আর হাঁটাচলা করতে পারে না। এবার তখন আমার মা বলল, তাহলে ওই পাশের বাড়ির কাকিমা কিছু করেছে। তোর কাকিমা কিছু না করলে, ওই যে ঝগড়া করে এসছে, তোর বাবা কি দরকার ছিল বলতে যাওয়ার?
এবার তোর বাবাকে বান মেরে দিয়েছে। তখন আমাদের বাবার বলছে যে আমি জানি না ওই কাকিমা করেছে কিনা, কিন্তু মা, তোমার যে খারাপ করেছিল কাকিমা সেটা আমরা জানি। সেইটা বাবা তুলে আমাদের ওই আমবাগানের মাঠের পুকুরে ফেলে এসেছিল। তারপরে বাবাকে 2 দিন স্বপ্নও দেয়, বাবা কি ওখান থেকে হাড়গুলো তুলিনি বলে কি এরকম হলো। কিন্তু মা, এত বড় পুকুরে বাবা সেই 4টে হাড় কোথায় খুঁজে পাবে? লোক যদি লাগানো হয় তাহলে তো একদম বাজে ব্যাপার হয়ে যাবে, কি করব। তখন মা আর আমি দুপুরবেলা ওই যে পুকুর, ওই আমবাগানের মাঠের পুকুরে যাই দুজনে। গিয়ে আমার মা কেঁদে কেঁদে ওখানে বসে বলে যে দেখো, তোমরা এখানে ভালো খারাপ আত্মা কি দেব দেবী কে আছো জানি না, আমরা এসব সত্যি জানি না। আমাদের বাড়িতে আমাকে এরকম ক্ষতি করেছিল, আমার স্বামীও জানে না। সে বাড়ি থেকে যা পেয়েছে তুলে এনে এখানে ফেলেছিল। তো আমরা এসব কিচ্ছু জানি না। যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয় তাহলে পারে আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও যারা আছো। কি করতে হবে যদি আমাদের একটু কোনোভাবে ইঙ্গিত দাও, আমরা সেটা করব। রাতের বেলা মা স্বপ্ন পায় ঠিক ওই রকম, সাদা চুল, সাদা শাড়ি, একদম পুকুরের মাঝ বরাবর দাঁড়িয়ে আমার মাকে বলছে যে তোর বাড়িতে যে অপবিত্র কাজ করা ছিল, আমার এই পুকুর খুব পবিত্র পুকুর, আমার পুকুর থেকে জল তুলে নিয়ে গিয়ে ছেলে মেয়ের বিয়ে হয়, আমার পুকুরের জল দিয়ে পুজো হয়। এই পুকুরটা অপবিত্র তোর স্বামী করেছে। তোর স্বামীকে যদি ভালো করতে হয় তাহলে আমার এই পুকুরে 4 কোণে ব্রাহ্মণ দিয়ে 4টে কোণ ব্রাহ্মণ বসিয়ে পুজো করতে হবে। তখন বলল যে ঠিক আছে, আর বলেছিল 10 কেজি লবণ, 10 কেজি চিনি, 10 কেজি গোবিন্দভোগ চাল, 3টি সাদা জিনিস, সেটা পুকুরে দিতে হবে, অর্পণ করতে হবে। এটা হচ্ছে দান দিতে হবে আর পুজো করাতে হবে। তো আমার মা, সেরকম তো আর্থিক অবস্থা ছিল না, 1.5 বছরে অনেক টাকা বেরিয়ে গেছে, সেরকম ভাবে দোকান টোকান চলেনি। তো আমার মা দুটো সোনার মায়ের কানের ফুল ছিল, সেগুলোকে মা বিক্রি করে মা 4জন ব্রাহ্মণ দিয়ে পুরো যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে 10 কেজি 10 কেজি 10 কেজি করে চিনি, চাল আর এদিকে হচ্ছে লবণ দিয়ে সেরকম ভাবে পুজো করায়। যেদিন পুজো করায়, পুজো করিয়ে আমরা বাড়িতে আসি, এসে দেখি আমার বাবা হাঁটাচলা করতে পারছে। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? দারুণ না? জানো, আমাদের দুনিয়ায় কত কিছু জিনিস হয়। দেখো, কিছু জিনিস আমাদের কানে আসে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা আমাদেরকে শেয়ার করো, জানতে পারি। না হলে আমরা কিছুই জানতে পারি না, আমরা পুরো অজ্ঞাত থাকি। আর আজকে রাতে বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে, ও মাই গড, দারুণ ঘটনা আছে, দারুণ। এখন থেকে কিছু বলবো না, খুব এক্সাইটমেন্টে রয়েছি ঘটনাগুলো বলতে পারলে, কারণ যেখানে দিদিভাই একটি জায়গার কথা বলেছেন ওইখানে আমারও অভিজ্ঞতা আছে, আমিও ছিলাম। তো সাথে থাকো, ঠিক আছে? অবশ্যই। আর চলো নামগুলো বলে দিই। আমি কি করব? আমি ঠিক থাকতে পারছি না, আমিও ঠিক নেই ভাই, গরমে মরে যাচ্ছি। আমাদের শোনা কথা চ্যানেলে প্রথম কমেন্ট করেছে বং হিন্দু হেসেল, অনেক লাভ দিয়েছে। তারপরে আমাদের স্বপ্না বাজাল দিদি ভাই,
টিনা আচারিয়া আমাকে বলেছে গুড ইভিনিং, অনেক কিছু খেতে দিয়েছে, চা, স্যান্ডউইচ, আর তারপরে আরো কত কিছু না জানে, নাম জানি না, কত কিছু খেতে দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের মিম কমেন্ট করেছো, দিদি ভাই তুমি কেমন আছো, তোমাদের ওখানে গরম কেমন? আমাদের এখানে প্রচুর গরম কলকাতায়। আমি আছি, একটু ভালো আছি। তোমাদের ভালোবাসায় ভালো তো থাকতেই হবে, মায়ের আশীর্বাদ সর্বদা থাকে আমার সাথে। পাপ্পু দে বলেছো, দিদি ভাই তুমি একটা ঘটনা বললে ছিলে এই রকম। আচ্ছা, না ওই ঘটনাটা আলাদা, এই ঘটনাটা আলাদা ছিল। শুভঙ্কর বলেছে, যদি ভাই আই লাভ ইউ তুমি কেমন আছো, যদি ভাই আই লাভ ইউ তুমি কেমন আছো মানে বুঝতে পারলাম না। আচ্ছা, মোনালিসা সিংহ বলেছে, দিদি তুমি কেমন আছো, আমি ভালো আছি বোন। সন্তুর দুনিয়া বলেছে, দিদি ভাই আমার জ্বর হয়েছে, তাই ঘটনা শুনতে দেরি হয়ে গেছে, সন্ধ্যার সময় বসে ঘটনাটা শুনছি। আচ্ছা, জ্বর হয়েছে, ওষুধ খাও। কৌশিকী ঘোষ বলেছ খুব ভালো। আচ্ছা, সায়ন চৌধুরী, তারপরে আহ বিবি দিদি বলেছো, হাই দিদি, মাই ফার্স্ট কমেন্ট, আমার নাম হচ্ছে শুভমিতা সরকার, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো তুমি ফার্স্ট কমেন্ট করলে। কমেন্টটা যেন ফার্স্ট আর না থাকে, আর লাস্ট যেন না হয়, কন্টিনিউ কমেন্ট করো। চুমকি বিশ্বাস বলেছো, ভালো আছো সোনা বোন? হ্যাঁ দিদিভাই ভালো আছি, তুমি কেমন আছো? সন্ধ্যা মণ্ডল, অনেক দিদিভাই লাভ দিয়েছো, আর তোমাকে অনেক ভালোবাসা। রমা কর্মকার দিদিভাই, যার ঘটনা আজকে রাতে শুনবো, অনেক ভালোবাসা দিয়েছো। রূপা দেও, অনেক লাভ পাঠিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপরে মিঠু রয় বলেছো, বোন তোমার মুখে ভূতের ঘটনা শুনতে অসাধারণ লাগে, খুব ভালো থাকবে। দিদিভাই তুমিও খুব ভালো থাকবে। অ্যাঞ্জেলিনা সোরেন, অনেক আমাকে লাভ পাঠিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা। অভিরূপ সর্দার বলেছো, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। তারপর আমাদের কমেন্ট করেছো অনুরুদ্ধ দাস, দারুণ, লাভ ফ্রম আসাম, খুব ভালো থেকো অনুরুদ্ধ, আরো চাই তুমি কমেন্ট করো। লিপিকা বেরা বলেছো, খুব ভালো লাগলো। আর দিদিভাই অনেকগুলো আমাকে গ্রিন হার্ট পাঠিয়েছে। দেখো দিদিভাইয়ের সাথে আমার সময় করে কথা বলা হচ্ছে না, দিদিভাই আমাকে ফোন করতে বলেছিলেন, দিদিভাইয়ের সাথে কোনোভাবে যোগাযোগ হচ্ছে না, সময় করে উঠতে পারছি না। দিদিভাই জানি তুমি ঘটনা শুনবে। লিপিকা দিদিভাই তোমাকেই বলছি, সময় করে আমি ঠিক ফোন করব, চিন্তা করবে না। সুজাতা দাস বলেছো, খুব ভয়ঙ্কর ঘটনাটা, খুব ভালো লাগলো বনু, তুমি অনেক বড় হও, অনেক সাথে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করো, অবশ্যই একদিন তোমাদের আশীর্বাদে, আমার বড় মায়ের আশীর্বাদে অনেক দূর পর্যন্ত তোমাদের হাত ধরে এগোতে পারবো। তারপর অভিরূপ সর্দার বলেছো, গুড আফটারনুন দিদি ভাই। আচ্ছা, এস দেব রয় বলেছো, লাল নীল সবুজ সুন্দর দিদি, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপরে হচ্ছে সুদীপ্তা ব্যানার্জি বলেছো, অনেক রেড হার্ট দিয়েছো। বাবান শাহ বলেছো, খুব ডেঞ্জার ঘটনা, হ্যাঁ একদম ঠিক বলেছো। পার্থ রয় বলেছো, খুব ভালো লাগলো ঘটনাটা শুনতে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আচ্ছা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, আমি কাউকে থ্যাঙ্কস বলি না, আমার খুব পল লাগে তাই। আচ্ছা, পূজা দাস বলেছো, দারুণ 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 ঘটনাটা লাগলো, খুব সুন্দর দিদি ভাই। আচ্ছা পূজা, খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপর মনোজ ভট্টাচার্যা বলেছো, দারুণ ঘটনা, ভীষণ ভালো লাগলো, ঘটনাটা কোন সনের জানতে ইচ্ছা করছে। আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। কোন সন মানে কোন সালের? আচ্ছা, আমি জেনে জানিয়ে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্যান্থার গেমিং বয়কে বলেছো, সোনা কথার ঘটনা শুনতে আজ দারুণ লাগলো সোনা বোন। অভিরূপ সর্দার অনেকগুলো আমাকে জবা ফুল পাঠিয়েছো, জয় বড় মা জয়, আমাদের ইউটিউব ফ্যামিলি ভালো রাখো মা, মায়ের কাছে সববার জন্য আমাদের অভিরূপ সর্দার মাকে কামনা করেছে আমাদের সবার জন্য। আচ্ছা, টুকু সাবারওয়াল বলেছো, সোনা বোন তোমার দেওয়া ঘটনাগুলো অসাধারণ, গড ব্লেস ইউ, অনেক ভালোবাসা, খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পেয়ে, তো অনেকটা মোটিভেট হই আমি। তারপরে আমাদের আব্দুল ভাই বলেছো, দারুণ লাগলো ঘটনাটা, ধন্যবাদ দিদি ঘটনার জন্য। কীর্তিবাস বলেছো, আমি শুনছি, সাথে অনেক হাত পাঠিয়েছো।
তারপরে মামনি হালদার বলেছো দারুণ ভয়ানক ঘটনা দিদিভাই, সাথে অনেক হাত পাঠিয়েছো। তারপরে প্রদীপ দাস দারুণ বলে অনেক হাত পাঠিয়েছো। তারপরে সৌভিক দাস বলেছো দারুণ, সাথে রেড হাত পাঠিয়েছো। তারপরে আমাদের পম্পি ঘোষ বলেছো খুব সুন্দর, সাথে অনেক রেড হাত পাঠিয়েছো। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো। দেখা হবে আবার নেক্সট সোমবার, এক সপ্তাহ পর। কাল থেকে আসবে আমাদের প্রিন্সের ঘটনা। আজকের মতো টাটা, বাই। আবার দেখা হবে একটা পুরো সপ্তাহ পর। সবাই খুব ভালো থেকো। আর রাতে তো আমরা প্রত্যেকদিন দেখা করছি, অসুবিধা নেই মন খারাপের। বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে এখনের মতো টাটা।